এবারে যাবে নির্বাচনে। আস্তে 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 তখন ট্রাকের ব্রেকে পাড়া দে। এই ফইনির বাচ্চা, তোর তো সাহস কম না রে। তুই আমার লগে প্রতিদ্বন্দ্বিতা করস, তোর আছেটা কি? খালি এই মা, তাও আমার বাড়িতে কাজ করে, আমার বাড়ির চাইল ডাইল নিয়া খাওয়াইয়া তোরে মানুষ করছে। আজকে তুই আমার লগে টক্কর দেস, তোর তো বিশাল কলিজা। আহারে, ছিড়া খাতায় শুয়ে চেয়ারম্যান হওয়ার স্বপ্নটা তুই বাদ দে। এর থেকে বরং একটা কাজ কর, ওই যে জমি জাতি দেখতে পাচ্ছিস না, ওইখানে তুই ক্ষেত খামারি করে খা যা। আর তোরা তো সেই আদিম যুগে পড়ে রইছস, ভোট দেন ভোট দেন। আমগো ওইসব সিস্টেম নাই। যারা যারা ভোট দিব জায়গা মতো টাকা পাঠায় দেওয়া হয়েছে। লোক দেহস একটাও নাই, কোনো লোক লাগে না রে। আমগো ভোট এমনি হইয়া যায়। তাহলে এই গরিব ফকিরনির ছেলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে ভয় লাগছে? ভয় লাগবেই তো, ভয় তো পাচ্ছেন, কারণ হেরে যাবেন। দীপ্ত, আওয়াজ নিচে। আপনি ভুলে যাবেন না আপনি ভবিষ্যৎ চেয়ারম্যানের সাথে কথা বলছেন। বাবা, ওই ফকিন্নির ছেলে কিভাবে চেয়ারম্যান হয় সেটা আমিও দেখবো। এখন আর টাকা দিয়েও ভোট কিনতে পারবেন। এই যে দেখতেছেন না চেয়ারম্যান সাহেব, গ্রামবাসী পুরো একত্র হয়ে গেছে। 1000 টাকা দিলেও আপনারা কেউ ভোট দিবেন। আরে এই চেয়ারম্যান তো খালি অত্যাচারী না, এর চরিত্র খারাপ, এটা তো একটা লুচ্চা। হ্যাঁ, এর জন্য নারীরা সেফ না, বুঝছো? নারীরা তো ঘরের থেকে বাইরে হইতে পারে না। আরে আমাগো গ্রামের মাইয়া যে পাখি, ছোট্ট একটা মাইয়া, হেরেও কালকে হাঁকু প্রস্তাব দিছে। পাখি তো শরমের ঠেলায় কারো সামনে বাইরে হইতে পারে না। শেষ পর্যন্ত কি করছে জানো তোমরা? হ্যাঁ হ্যাঁ, নারীর বাড়িতে গিয়ে উঠছে। সেই কারণে কোনো নারীও হ্যাঁ ভোট দিব না। তোর আওয়াজ অনেক বাইরা গেছে না, অনেক বাইরা গেছে। খালি নির্বাচনটা হইতে দে, সবগুলো আবার বিড়ালের মতন আমার পায়ের কাছে এসে নাক ঘষবি। কে কার পায়ের নিচে এসে পড়বে সেটা আল্লাহই ভালো জানেন, কারণ অহংকার পতনের মূল। প্রবাদটা নিশ্চয়ই মনে আছে। রহিমা, তুই বহুদিন ধরে আমার বাড়িতে কাম কর, আমার ক্ষমতার দৌড় তোর খুব ভালো করে জানাস। তোর পোলায় হয়তো জানে না, এর লেগে বুঝতেছে না এর কি পরিমাণ ক্ষতি হইতে পারে, সেটার আন্দাজও করতে পারে না। কিন্তু তুই তো পারতাছিস, তুই তোর পোলারে সামলা সামলা। শোনেন, আপনার বাড়িতে কাজ করতে গিয়া অনেক অত্যাচার সহ্য করছি, এমনকি মাইধরও করছেন, সেটাও সহ্য করছি। কিন্তু আমিও যদি আপনারে আমার বাড়ির কাজের লোক না বানাইছি, তাহলে আমার নাম রহিমা না। এই বুড়ি, এই খবরদার, একদম চুপ, গলা নামিয়ে কথা বল। আগের বারের কথা ভুলে গেছিস? তোর কি অবস্থা করেছিলাম? তোরা সবাই অনেক বাই বাড়ছস, সবাই মিলা দল পাকাইছস না। মনের, আমার সবগুলা লোকরে খবর দে, এই ঘর প্রত্যেকটার আমি ঠ্যাং ভাঙতে চাই। যদি ঠ্যাং না ভাঙি, আমার নাম বাপ্পা চেয়ারম্যান না। কি আমাকে পিটাইবেন? এই তুই কি মাখনের উপর হাত বুলাইতেছস? আমি একটা বেডা মানুষ, বেডা মানুষে টিপতাছস, জোরে টেপ, মজা পাই না তো, শরীরটা মেজমেজ করতেছে। ভালো বেডা টেপ। ওই উত্তর পাড়ায় সালিশে যাইতি। এই বুয়া, বুয়া, কি রে মামনি, তুই চেঁচামেচি করছিস কেন? তুমি চুপ করো। বুয়া, এই বুয়া, কোথায় গেলি? যে আমা, এই কি রে, আমার জুতা পরিষ্কার করা হয়েছে? হ্যাঁ মামনি, এই যে হয়ে গেছে। এই তোকে আমি বলেছি না, সব কাজের আগে তুই আমার কাজ করে রাখবি, তারপরেও কেন তুই আমার কাজ এখনো করিসনি? আর তুই মামনি কাকে বলছিস? হ্যাঁ, তোকে আমি বলেছি না আমি চেয়ারম্যানের মেয়ে, তুই আমাকে ম্যাডাম বলে ডাকবি। মা ডাকতো আদরের, তাই। এই ফকিরের বাচ্চা, তোকে বলেছি না আমি চেয়ারম্যানের মেয়ে, আমার আদরের দরকার নেই, আমার সম্মানের প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে তোমারে ম্যাডামই ডাকুম। ঠিক আছে, আমার জুতাটা পরিয়ে দে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? জুতাটা পরা। পড়া পড়াইতেছি। শোন মা, মাথাটা
মাথাটা একটু ঠান্ডা রাখিস। আরে ওই মহিলা তো তোর জুতা পরিষ্কার করতো। বাবা ওদের যে বিহেভিয়ার আমার মাথাতে একদমই ঠান্ডা থাকে না। বাবা ওই চাকরানির বাচ্চা ছেলেটা না তোমাকে সালাম না দিয়ে চলে যাচ্ছে। এই চাকরানির বাচ্চা। জি, আমাকে বলছেন? হ্যাঁ তোকেই বলছি, এদিকে আয়। তুই আমার বাবাকে সম্মান না দিয়ে চলে যাচ্ছিস কেন? আমার নাম তো চাকরের বাচ্চা না, তাহলে আমি কিভাবে বুঝবো যে আমাকে ডাকছেন? এই তোর মা আমাদের বাড়িতে কাজ করে, তাহলে তুই হলি না চাকরের বাচ্চা? আর তুই আমার বাবাকে সম্মান না দিয়ে এখান থেকে চলে যাচ্ছিস? আমি হলাম এই এলাকার চেয়ারম্যান, এই এলাকার প্রতিটা মানুষ আমার ভয়ে কাঁপে, আর তুই আমার সালাম না দিয়ে আমার সামনে দিয়ে চলে যেতেছস। তোর তো বিশাল কলিজারে। আমি কাজের লোকে ছিল, এটা আমার গায়ে লেখা আছে নাকি? আমি কাজে যাচ্ছিলাম, ব্যস্ত ছিলাম। আপনাদের সাথে কথা বলার ইচ্ছা অথবা সময় দুটোর কোনোটাই আমার নেই। এই গরিব কাজের লোক, তোর এত বড় সাহস, তুই আমার বাবাকে কাজ দেখাস? দেখুন, মেয়ে মানুষের মতো হয়ে থাকবেন, এভাবে গায়ে পড়ে গায়ে লাগতে আসবেন না, তাহলে উল্টে হাতটা আপনার উপরে পড়বে, তখন সম্মান নিয়ে বাড়িতে ফিরে যেতে পারবেন না। এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস! চেয়ারম্যান সাহেব, গলা নামিয়ে কথা বলবেন। আপনি বাপ তুলে কথা বলছেন কেন? আমি ফকিন্নি? আপনি কি ভুলে গেছেন আপনি একদিন ফকিন্নি ছিলেন? যাক, আপনার সাথে এত কথা বলার ইচ্ছা আমার নেই। শুনুন, একটা কথা বলি, সম্মান পেতে হলে না সম্মান দিতে হয়। এই ফকিন্নির বাচ্চা তো অনেকবার বাইরে গেছে, পরে আমি দেখা নিব। ওই ফকিন্নির বাচ্চার এত বড় সাহস আমাকে আর আমার বাবাকে অপমান করে, ওকে তো দেখাই নিব। বাবা চলো। এত বড় অপমান, এই অপমানের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার শান্তি হবে না। রহিমা, ওই কাজের বেটি রহিমা। কি হয়েছে চেয়ারম্যান সাহেব? কি হয়েছে তুই বুঝতে পারছিস না? কি হয়েছে ম্যাডাম, আপনি আমার মারতেছেন কেন? আমি তো আসলেই কিছু জানি না। ফকিন্নির বাচ্চা, আমার বাড়ির নুন তেল চাল ডাল না হলে তোর বাড়িতে আগুন ধরে না, আর তোর ছেলে আমাকে অপমান করে, তোর ছেলে আমার মেয়েকে অপমান করে। কত সাহস পায় কোথায়? ওই তুই জানিস না আমার ক্ষমতা, জানিস না? আমি যদি চাই তোর পোলারে এক রাইতের মধ্যে খায় হতে পারি, এক রাইতের মধ্যে। না না চেয়ারম্যান সাহেব, আপনি এটা করবেন না। আমি তো আমার ছেলের চিনি, শুধু শুধু তো খারাপ ব্যবহার সে করার মতো ছেলে না। এই তার মানে তুই কি বলতে চাস আমার বাবা ভুল করেছে? আর আমার বাবা যদি ভুল করেও থাকে তাতে কি প্রবলেম? কারণ আমার বাবা এই অত্র এলাকার চেয়ারম্যান, আর তোর ছেলে, তুই আমাদের বাড়ির কাজের লোক। কাজের লোকের ছেলে হয়ে ওর এত সাহস কোথা থেকে আসে আমাকে আর আমার বাবাকে অপমান করে? আপনি কি করতেছেন? আপনি যে মায়ের বয়সী এক মহিলার গায়ে হাত তুলা তারে অসম্মান করলেন। আপনার বাপে কি আপনার এরকম ব্যবহার শিখায় নাই যে বড় গলাকে কি ব্যবহার করতে হয়? ফকিন্নির বাচ্চা, তুই যদি খালি মায়া মানুষ না হইতি না, তোর লক্ষ্য নেই মুহূর্তে এখানে গাইরা ফেলতাম। এই তুই হলি আমাদের বাড়ির কাজের লোক, আর তোকে কিনা সম্মান দিয়ে কথা বলতে হবে? সম্মান দিতে হবে। আমার বাড়ির খাওন না হইলে যার বাড়িতে খাওন জোটে না তারে সম্মান দিতে হবে, ম্যাডাম করে ডাকতে হবে। তোর ছেলেকে বলবি আমার কাছে আর আমার বাবার কাছে যেন ক্ষমা চেয়ে যায়, তা না হলে তোর ছেলের যে আমি কি অবস্থা করব তোর ছেলে কল্পনাও করতে পারবে না। যা এখান থেকে বেরো। এই ফকিন্নির বাচ্চাগুলা ইদানিং কেমন জানি বিপ্লবী হয়ে গেছে। মা, মা কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কি হয়েছে মা, আমাকে বলো। তুই চেয়ারম্যানের মাইয়ার লগে কি করে আইছস? কি কইছস আগো? ওরা আমারে মাইরা বাড়ির থেকে বাইর করে দিছে, আর হুমকি দিছে তুই যদি চেয়ারম্যানের কাছে পায়ে ধরা বাপ না চাস তাহলে ওরা জানে কি তোরে কইরা ফেলাইবো। ও বাজান, তুই কি করছস আগো লগে? তুই যা, তুই কি চেয়ারম্যানের পায়ে ধরে বাপ চাই আয় বাজান। মা, আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে ওনার পা ধরে আমার কেন ক্ষমা চাইতে হবে? আমি ওনার আগে হেঁটে যাওয়ার কারণে ওনার মেয়ে আমার সাথে যা তা ব্যবহার করেছে, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে। ওরা নিজেরা অপরাধ করেছে আর বলছে আমাকে ক্ষমা চাইতে হবে? বাজান, এরা হচ্ছে বড় লোক, এরা যদি অপরাধ করে সেটা কোনো অপরাধ না। আমরা গরিব মানুষ, আমরা হইতেছি গরিব। আমরা যদি অপরাধ নাও করি তাও আমরা অপরাধী। বাজান,
তুই গিয়া চেয়ারম্যানের পায়ে ধরে মাপ চায় আয়, নাইলে নাইলে ওরা তোরে বাইরে ফেলাইবো বাজান। না মা, আমি যেহেতু কোনো অপরাধ করিনি, ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। উল্টে ওরা আমার গায়ে হাত তুলেছে, তোমার গায়ে হাত তুলেছে, শাস্তি ওদের পেতে হবে। উনি চেয়ারম্যান হয়েছে তো কি হয়েছে, পুরো এলাকাটা কিনে নিয়েছে নাকি? আরে তুমি ওদের বাড়িতে কাজ করো কি এমনি এমনি করো? মাথার ঘাম পায়ে ফেলে ওদের বাড়িতে কাজ করো, তারপরে খাবার দেয়। ওরা তোমার গায়ে হাত তুলে একদমই ভালো করেনি, এর শাস্তি তো ওদের পেতেই হবে। বাজান বাজান দীপ্ত, বাবা তুই যাইস না, ও গলকে তুই পারবি না বাজান, তুই যাইস না, মায়ের কথা শোন। আল্লাহ, আমি এখন কি করব? আর বইলো না, আমাদের বাড়ির কাজের ছেলেটা না, যে মহিলাটা কাজ করে, ওর ছেলেটা খুব বার বেড়েছে, ওর না একটা ব্যবস্থা করতে হবে। হয় আপা, কিছু একটা করেন তো। আর বইলো না, ওই পোলাটারে পাইলে আমি একদম ফ্যাসবো। এই যে ফকিন্নির পোলা, আমি খুব ভালো করেই জানতাম তুই ভয়ে বাপ বাপ করতে করতে আমার আর আমার বাবার পায়ে এসে পড়বি। কি রে ফকিন্নির পোলা, এখনো আমার দিকে তাকিয়ে আছিস কেন? নে আমার পায়ে ধরে ক্ষমা চা। এই বান্দির বাচ্চা, তুই আমার মায়ের চুলের মুঠি ধরেছিলি না? তুই আমার মায়ের গায়ে হাত তুলেছিলি না? তোর কারণে আমার মায়ের চোখ থেকে পানি পড়েছে। তোকে তো আমি... এই ফকিন্নির পোলা, ছাড় বলছি। আমার বাবা যদি জানতে পারে না তুই আমার চুলের মুঠি ধরেছিস, তাহলে তোর কিন্তু... এই, তোর বাবা চেয়ারম্যান তো কি হয়েছে? আমি কি তাকে ভয় পাই? চেয়ারম্যান বলে যা খুশি তাই করবে? মায়ের বয়সে একটা মহিলার গায়ে হাত তুলবি আর কেউ কিছু বলবে না, সেটা ভেবেছিস? ভালো হবে না কিন্তু, ছাড় বলছি, আমাকে ছেড়ে দে। চেয়ারম্যানের মেয়ে বলে তোর খুব অহংকার, তাই না? তোর অহংকার আজ আমি ভেঙে দেবো। তোকে টানতে টানতে আমার বাড়িতে আমার মায়ের কাছে নিয়ে যাবো, পা ধরে ক্ষমা চাইবি। যতক্ষণ না পর্যন্ত আমার মা ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত তোকে আমি ছাড়ছি না। চল। ছাড় বলছি। আরে আমার ম্যাডামরে নিয়ে গেল, খবর তো চেয়ারম্যান সাহেবকে দিতেই হচ্ছে। চেয়ারম্যান সাহেব, আরে বলছি, আরে ছেড়ে দে বলছি, আরে ছাড় আমাকে, আরে ছাড় বলছি। মা, কি রে বাজান, এই সব কি? ওর কত বড় সাহস, ও তোমার গায়ে হাত তোলে, আবার আমাকে বলে ওর বাবার পা ধরে ক্ষমা চাইতে। এখন আমি ওকে ধরে নিয়ে এসেছি, তোমার পা ধরে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ না পর্যন্ত ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত ওকে আমি ছাড়ছি না। এই ক্ষমা চা। আরে বাবা, তুই এটা কি করলি? তুই চেয়ারম্যানের মাইয়ারে ধরে নিয়ে আইছস। চেয়ারম্যান যদি জানতে পারে তাহলে তো আরো হিংস্র হয়ে যাবো, তোরে তো মাইরাই ফেলবো বাবা। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস বুড়ি, তোর ছেলেকে ভালো করে বোঝা। আমার বাবা যদি জানতে পারে না তোর ছেলে আমার চুলের মুঠি ধরে এখানে নিয়ে এসেছে, তাহলে তোদের বাড়ি তোদের শুধু আগুন ধরিয়ে দিবে। এই আওয়াজ নিচে। তোর বাবা যেই হোক না কেন, আমি তাকে ভয় পাই না। তোর বাবা চেয়ারম্যান বলে নিজেকে খুব অহংকারী মনে করিস না? এলাকার সবাইকে দাসীবান্দি মনে করিস? এতদিন এলাকার সবার হাতে ধরে ভোট চেয়েছিস, এখন আমার মায়ের পায়ে ধরে ক্ষমা চাবি? অসম্ভব, ওই বুড়ি মহিলার পা ধরে আমি কখনোই ক্ষমা চাইবো না। এই তুই ক্ষমা চাবি না মানে দাঁড়া। আচ্ছা আচ্ছা থাক বাবা, আমার কাছে ক্ষমা চাইতে হইব না। না মা, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে তারা দুজনেই সমান অপরাধী। কেন, তুমিই তো বলেছিলে অন্যায়ের প্রতিবাদ করতে, আর এখন ওকে দেখে ভয় পাচ্ছ কেন? ও চেয়ারম্যানের মেয়ে তাই? না মানে... কোনো মানে নেই মা। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? যা মায়ের পা ধরে ক্ষমা চা। আর ক্ষমা না চাইলে তোর এই ঘোড়ার লেজের মতো চুলগুলো কেটে মুখে চুনকালি লাগিয়ে সারা গ্রাম দিয়ে ঘুরাবো। তখন সম্মান থাকবে তো তোর চেয়ারম্যান বাবা? না না, আমি যাচ্ছি, যা। আমাকে ক্ষমা করে দিন। এই ওইভাবে না, ভালো করে হাত দিয়ে পা দুটো ধর, ধরে বল যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। থাক থাক মা, আমার কাছে ক্ষমা চাইতে হইব না। তুমি তো আমার মাইয়ার মতোই, না হয় একটা ভুল করে এই ফেলাইছো। উঠো মা, উঠো। এবার ঠিক আছে, শোন, তোকে এবার যে শিক্ষাটা দিয়েছি এটা ভালো করে মনে রাখবি। আমার মা গরিব হতে পারে, পরের বাড়িতে কাজ করতে পারে, তোদের কাছে মূল্য না থাকলেও আমার কাছে সে সবচেয়ে দামি। তার দিকে আঙুল তুলে তাকালে তোর আঙুল আমি কেটে দেবো। এখন যা যা। শোন, আজ আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু এই অপমানের প্রতিশোধ আমি ঠিকই নিয়ে ছাড়বো। যা, যা করার করিস। বাবারে, তুই কিন্তু কাজটা ভালো করস নাই। চেয়ারম্যান কিন্তু খুব খারাপ লোক। আরে হোক খারাপ, তাকে কি আমি ভয় পাই নাকি? আমরা এলাকার সবাই মিলে ভোট দিয়ে তাকে নির্বাচনে জিতিয়ে চেয়ারম্যান বানিয়েছি, আর সে সবাইকে দাস দাসী বানিয়ে রেখেছে। না, এখন এসব আর মুখ বুজে সহ্য করা যাবে না। এখন সময় এসেছে প্রতিবাদ করার। বাবারে, এই প্রতিবাদ করতে গিয়ে যদি তোর জীবনটা হারাস, চেয়ারম্যান যদি তোর মাইরাই ফেলায়। প্রথমে তোর বাবারে হারাইছি, এখন যদি তুইও চলে যাস, তাহলে আমি কারে নিয়ে বাসুক? মা,
আমার কিচ্ছু হবে না, তুমি শুধু আমার জন্য দোয়া করো। কি রে তুই এরকম হাবাই দিয়েছিস কেন? সাড়ে তারা করছেনি? না না সাহেব, আমাকে সাড়ে তাড়া করেনি, কিন্তু সাড়ে তাড়া করেছে আপনার মেয়েকে, মানে আমার ম্যাডামকে। মানে কি? এই আমার মেয়েরা সাড়ে তারা করছে মানে কি? খুলে ক। সাহেব, আমি আর ম্যাডাম আজকে বিকালে ঘুরতে গেছিলাম, তখন ওই যে বুয়ার ছেলে দীপ্ত আছে না, দীপ্ত এসে ম্যাডামের চুলের মুঠি ধরে টানতে টানতে ওদের বাড়িতে নিয়ে গেছে। আমার তো মনে হয় সাহেব আমাদের ম্যাডাম আজকে শেষ। ওই ফকিন্নির বাচ্চার এত বড় সাহস আমার মায়ের চুল ধরে টানতে টানতে নিয়ে যায়। ওই হারামজাদা, তুই এখানে খাড়া খাড়া কি করতেছিলি? আমার পোলা পাই নিয়ে যায় ওর ঠ্যাংটা ভাঙা দিতে পারছ নাই? মনেশ যা আমার রামদানি আয়, ওই বাচ্চার আমি এখন বটি বটি করমু। মামনি তোর কিছু হয় নাই তো? ওই ফকিন্নির বাচ্চাটা তোর কোনো ক্ষতি করে নাই তো? না, ওই ফকিন্নি ছেলে আমার কোনো ক্ষতি করেনি, কিন্তু পুরো এলাকার সামনে আমার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেছে। যে মহিলা আমাদের বাড়ির কাজের লোক আমার পায়ের জুতো পরিষ্কার করে আমার পায়ে পরিয়ে দিত, আর তার ছেলে কিনা আমাকে পুরো এলাকার সামনে অপমান করেছে। এত বড় সাহস! ওই বাচ্চার এত বড় সাহস! মা মা তুই একদম ভাবিস না, তুই খালি দেখ, তুই খালি দেখ আমি একটু কি হাল করতেছি। না বাবা, তোমার কিচ্ছু করতে হবে না, আমার অপমানের প্রতিশোধ আমি নিজেই নিব। খালি আমার মাইয়া মানা করলো লাইগা, নাইলে ফকিন্নির বাচ্চা কাজের লোকের বাচ্চা দীপ্তরে বুঝাই দিতাম চেয়ারম্যানের মাইয়ার গায়ের হাত দেওয়ার দাঁড়া। কি ব্যাপার, তোমরা তোমরা আমার পথ কেন আটকাচ্ছ? কিরে কাজের ছেলে, সবকিছুই কি ভুলে গেলি নাকি? না, আমি কিছু ভুলিনি, ভুলে গেছিস তুই। রাস্তা ছাড় আমার। না, আমি কোনো কিছুই ভুলে যাইনি। সেদিন তুই আমার চুলের মুঠি ধরে সারা এলাকার সামনে আমাকে টানতে টানতে নিয়ে গিয়েছিলি, আজ তার প্রতিশোধ আমি নিব। এই খবরদার, কেউ আমার সামনে আসবি না। শোন, তোর সাথে আমার শত্রুতা, তাই না? পরে আসিস, পরে দেখা হবে। এখন আমার পরীক্ষা আছে, কলেজে যেতে হবে। পরীক্ষা না দিতে পারলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। এই, ও কি বলছে শুনেছিস তোরা? ও নাকি পড়াশোনা করে অফিসার হবে। প্লিজ আমাকে যেতে দাও, এই পরীক্ষাটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি যদি এই পরীক্ষাটা না দিতে পারি তাহলে আমার মায়ের স্বপ্নটা ভেঙে যাবে। আমার মা অনেক কষ্ট করেছে আমাকে পড়ালেখা করানোর জন্য। প্লিজ ম্যাডাম, আপনি খালি একবার কর, আর দুইটা পা আছে না ভাইঙ্গা একবার হাতে ধরা দিন। কি রে, তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? ওকে মার, মেরে মাটির সঙ্গে মিশিয়ে দে। মার, আরো মার, আরো মার, জোরে জোরে মার, ওর হাড় গুলো সব ভেঙে দে। আরো মার বলছি, মার, ভালো করে মার, ওর জম্মের মতো যদি শিক্ষা হয়। আরো মার, মার বলছি। আর বললে তো মরে যাবো গা। আচ্ছা ঠিক আছে, ওর অ্যাডমিটটা নিয়ে এদিকে আয়। নে, তোর পড়াশোনা জনমের মতো তোকে করিয়ে দিলাম। খালা, ও খালা, কই গেল তুমি? বাইরে আও না। কি রে পাখি, কি হইছে? তুই এরকম হাঁপাইতেছস কে? খালা সর্বনাশ হয়ে গেছে, চেয়ারম্যানের মাইয়া তার দলবল নিয়ে দীপ্ত ভাইজানরে বাইরের রাস্তার পাশে ফেলাই রাখছে। হায় হায়, হায় আল্লাহ রে, কি কষ্ট তুই এগুলি? হ্যাঁ, আমার একমাত্র পোলা, আমার পোলার যদি কিছু হয় আমি তো বাঁচুম না রে, আমি তো বাঁচুম না। ও আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ গো। দীপ্ত, বাবা দীপ্ত, বাবা দীপ্ত, কথা কো বাবা, কথা কস না কে? দীপ্ত, দীপ্ত কথা কো। ও পাখি, দীপ্তের কথা আমার লগে কথা কইতে, কথা কই না কে? আমি এত অল্প বয়সে স্বামী হারাইছি, এই পোলাটারে নিয়ে আমি এতদিন বাইসে আছি। আমার পোলার যদি কিছু হয় আমি তো বাঁচুম না রে। আমার কথা কো। ও বাবা দীপ্ত, কথা কস না কে? খালা, খালা এখানে বসে সময় নষ্ট করে লাভ নাই, চলেন ভাইয়ারে নিয়ে আমরা ডাক্তারের কাছে যাই, চলেন।
বাবা বাবা ওঠ ওঠ, তোরে আমরা নিয়ে যাবো ডাক্তারের কাছে, তোরে ভালো করে দেবো আমরা। টুংটাং। কি ব্যাপার, আপনি এনে আইছেন কেন? হ, দেখতে আইছেন আমার পোলা মরছে না বাচ্চে? আরে কি যে কস না, এটা তো রিল ভিডিও আছিল, সিঙ্গেল তো দেখাই নাই, বুঝোস নাই না? মানে আপাতত হালকা সাইজ দিয়া তোর পোলারে আদামরা করে রাখছি, কিন্তু ভবিষ্যতে যদি এই চেয়ারম্যান বা চেয়ারম্যানের মাইয়ার দিকে তাকায় তাহলে পুস করে কাটটা দিন। আপনি আর আপনার মেয়ে কাজটা একদম ঠিক করেননি। এলাকার চেয়ারম্যান হয়ে নিজেকে রাজা মনে করেন, প্রজাদের উপরে জুলুম করেন। শুনে রাখুন, আজ পর্যন্ত কোনো জুলুমকারীর ক্ষমতা চিরস্থায়ী হয়নি, আপনারটাও হবে না। খুব তাড়াতাড়ি আপনার এই চেয়ারম্যানের চেয়ারটা আপনার আর থাকবে না। আবার আসাইলি, আসলে তুই অসুস্থ তো, দিবা স্বপ্ন দেখতেছ। আরে আমার ক্ষমতা কাইরা নেওয়ার ক্ষমতা এই এলাকায় কে? এই জমিনের কারণে। আমি কি জানোস, আমি হলাম বুনো হাতি, হাতি হাতি। আর তোরা এই গ্রামের যারা আছস সবাই হলি মশা। ওই কোনদিন শুনছস মশা হাতির সাথে পাইরা উঠছে? শুনছস? চেয়ারম্যান হয়ে এই বাড়িতে এতক্ষণ থাকা ঠিক না। এই যা কইছি মাথায় কোথায় রাখিস, তুইও রাখিস, মনে করা করাই দিস। চল বাজান, তুই আর এগুলি ঝামেলার মধ্যে পড়িস না। ঝামেলা তো সবে শুরু মা, এখনো তো কিছুই হয়নি। যাদের কারণে আমার স্বপ্ন, তোমার স্বপ্ন, পুরো গ্রামবাসীর স্বপ্ন নষ্ট হয়েছে, তাদেরকে আমি শান্তিতে থাকতে দেব না। আমি যদি ওদের থেকে ওদের চেয়ারটা কেড়ে নিতে না পারি, তাহলে আমি তোমার ছেলে না, মনে রেখো। মাথায় রাখবি, আমার বিরুদ্ধে যে দাঁড়াইবো ওইটারে কিন্তু দাঁড়াইতে দেওয়া যাইব না। ঠিক ঠিক। চাপ দিয়ে আবার বহাই দিতে হইব। এই খারাপ খারাপ খারাপ, এত সুন্দর মাইয়া। কমনির মেয়েটা কেডা, কার মাইয়া? আরে চাচা চিনেন না, এটা তো পাখি, আমার গে এলাকার পাখি, ওই যে উত্তরপাড়ায় রহমত চাচার মেয়া। ও পাখি, পাখি ও পাখি তুমি উইরা উইরা আসো। আচ্ছা পাখি, তুমি আমার রানী হবা? চেয়ারম্যান চাচা, আপনি এসব কি কইতাছেন? আপনি আমার বাবার বয়সী একজন মানুষ। সি 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 সি, তুমি এসব কি কথা কইতাছো? বাবা মানে তুমি আমার বাবার মতো দেখবা কে? তুমি আমার জামাইয়ের মতো দেখবা। আরে আমার বয়স তো বেশি না, খালি কয়টা দাড়ি পাকছে, এই কস না কে? একদম কচি কচি। হ্যাঁ ছি, আপনি এসব কি কইতাছেন? আপনি আমার পথ ছাড়ুন তো। দেখুন, আমরা গরিব হতে পারি, কিন্তু আপনার মতো অহংকারী চেয়ারম্যানের রক্ষিতা হতে যাব না। এই বহুত বাড়তি কথা কইয়া ফেলাইতাছো। কার সামনে খাড়ায় কথা কইতাছো মনে আছে? আমি কিন্তু এলাকার চেয়ারম্যান, আমার যেটা পছন্দ হয় এমনে চাই, না পাইলে উঠে লয়ে যাই। ভাইবা দেখো, বেশি গরম কথা কইও না। আপনার এই জুলুম না এই জমিনের বুকে বেশি দিন টিকবে না। ওই যে কথাই আছে না, পিপিলিকার পাখা গজাই মরিবার তরে। আপনার ঘরে একটা বিয়ের যোগ্য মেয়ে আছে, আর আপনি কিনা রাস্তাঘাটে মেয়েদের সাথে এরকম ব্যবহার করছেন। ছি! চেয়ারম্যান সাহেব, এইটা কি হলো? গ্রামের একটা পিসি মাইয়া, আপনার মুখে পড়ে এত বড় বড় কথা শোনা গেল। ইদানিং মানুষগুলোর সাহস খুব বাড়ছে। সামনে ইলেকশন, বেশি কিছু কইতেও পারতাছি না, ইমেজ কইমা যাইব। সামনে যদি ইলেকশন না হইতো না, তাইলে এটার জায়গায় লইয়া জায়গায় খাইয়া জায়গায় ছাইরা দিতাম। একটু চাইপা থাকি, খালি ইলেকশনটা হইতে দে, দেখ এক একটারে পাই পাই কইরা হিসাব নিব। সাহেব ঠিক কথা কইছেন, এখন মাথা গরমের সময় না, চলেন। বাজান রে, তুই এভাবে মন খারাপ করে আসছিস কেন? তুই তো আরো বেশি অসুস্থ হয়ে যাবি। মা, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারলাম না, তোমার কষ্টের প্রতিদান আমি দিতে পারলাম না মা, আমি অফিসার হতে পারলাম না। দেখ বাজান, তুই কোনো চিন্তা করিস না, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, সে নিশ্চয়ই তোর জন্য ভালো কিছু চিন্তা করে রাখছে। তোর ভালো কিছুই হইব। মা, খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও না। ভাত নাই, মুড়ি খেতে ভালো লাগে না, ভাত থাকলে দাও না। ঠিক আছে মা, তুমি আমার জন্য এত কষ্ট করো, ভাত লাগবে না, তুমি আমাকে মুড়ি দাও। আর দেখি শরীরটা একটু ভালো হলে একটা
কাজ বাজে ঢুকে যাব, তোমাকে আর কাজ করতে দেব না। কিন্তু মা, যারা তোমার সাথে এই অন্যায় করেছে, যারা আমার সাথে এই অন্যায় করেছে, আমাকে পরীক্ষা দিতে দেয়নি, আমার স্বপ্নটা নষ্ট করে দিয়েছে, এর প্রতিশোধ আমি তো নেবই। আচ্ছা ঠিক আছে বাজান, তুই বয়, আমি করে মুড়ি লয়ে আহি। ফকিন্নির বাচ্চা, তোর আমি কতদিন ধরে কইতাছি ওই উত্তরের জমিটা খালি করে দে। খালি করস না কেন? আজ যে তোরে পোলা পানি দিয়ে ধরে লইছি, এখন কি করবি? ওই খালি করস না কেন? চেয়ারম্যান সাহেব, এই জমিটুকু আমার শেষ সম্বল। এই আল্লাহর দুনিয়ায় এই জমিটুকু ছাড়া আমার কিচ্ছু নাই। এখন যদি এই জমিটুকু আমার হাত ছাড়া হয়ে যায়, আমি একবারে পথে বসে যাব। ফকিন্নির বাচ্চা, ফকিন্নি, সুদের উপরে টাকা নেওয়ার সময় মনে আসিল না যে এই জমিটা ছাড়া তোর আর কিছু নাই? এখন তো জমি খালি করে দিতে হইব। আমার কাছ থেকে টাকা নিছস, টাকা যেহেতু দিতে পারস নাই, সুদ আসলে ওই জমির চেয়ে বেশি হয়ে গেছে। এখন ওই জমি আমার, তুই ওই জমি ছাইরা দিবি। চেয়ারম্যান সাহেব, এই গরিবের জমি অন্যায় ভাবে আত্মসাৎ করতেছেন না? উপরালা একজন আছে, কোনোদিন এটা সহ্য করব না। ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস! এতদিন আমার বাবার কে, বাবার পরে আমার বাবার পরে চোখ গরম দিচ্ছিস। আমার কি মনে হচ্ছে জানিস? তোর চোখ দুটো আমি তুলে ফেলি। এই তো একদম আমার যোগ্য মেয়ের মতন কথা, তুই ঠিক বলেছিস। এই কে আছিস? একটা ছুরি নিয়ে আয়, এই তার বাচ্চার চোখ দুটা তুলে নে। না না চেয়ারম্যান সাহেব, আপনি আমার চোখ দুটা তুলে নেবেন না। আপনার কাছে আমি হাত জোর করে আমার প্রাণ ভিক্ষা চাইতেছি, আপনি দয়া করে আমার জীবনটা আমার ভিক্ষা দেন। আচ্ছা ঠিক আছে, আজকের মতো তোরে আমি মাফ করে দিলাম, জীবন ভিক্ষা দিলাম। কিন্তু নেক্সট টাইম যদি ওই জমির দিকে চোখ তুলা তাকাস, তোর চোখ দুইটা আমি তুইলা ফেলাম। আর তুইলা কি করবো জানিস? জন্ম অন্ধ কাউরে দান কইরা কিছু সোয়াব কামাম। জীবনে তো সোয়াব কামাই নেই, জানিতে যা। যাবি না এখান থেকে? তা বল মা, তুই যে কাজে গেছিলি ওটা হয়েছে? আরে বাবা, তোমার মেয়ে আজ পর্যন্ত যে কাজে গিয়েছে সেটা শেষ না করে এসেছে নাকি কখনো? ওই কাজের বুয়ার পোলা তাইলে পরীক্ষা দিতে পারতাছে না? ওই পরীক্ষা কিভাবে দিবে? ওর অ্যাডমিট কার্ডটাই তো আমি ছিঁড়ে ফেলেছি। ওর সারা জীবনটা আমি বরবাদ করে ফেলেছি বাবা। এই তো এক্কেরে আমার যোগ্য মাইয়ার মতনই কইছস। আমার না পোলা নাই লাগে একটা আফসোস আছিল যে আমার মতন একটা শয়তান বানাইতে পারি নাই। কিন্তু আমার যে মাইয়া হইছে, আরে পোলা হইলেও তো এত শয়তান হইতে পারতো না। মা, তুই যদি আমার লগে থাকস না, পুরা গ্রাম আমি রাজত্ব করব। এইখানকার কেউ আমগো দিগা চোখ তুইলা তাকানোর সাহস পাইব না। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছো। এই গ্রামে শুধু আমাদেরই রাজত্ব চলবে, তুমি দেখতে থাকো। চেয়ারম্যান দিন দিন আরো হিংস্র হয়ে যাইতেছে। আমার শেষ সম্বলটুকু আমার কাছ থেকে কাইরা নিছে। ওই চেয়ারম্যান তো ওই দিন আবার রাস্তার মাঝখানে আটকাইয়া কুপ্রস্তাব দিছে, বলছে ওর ঘরের রানী কইরা রাখবে। আমি তো এখন রান সম্মানের ভয়ে রাস্তায়ও বের হইতে পারি না। এভাবে আর কতদিন কতদিন চেয়ারম্যান আর তার মেয়ের ভয়ে ভয়ে আমরা দিন কাটাবো? এই ভয়ে ভয়ে রেখে তারা আমাদের সর্বস্ব লুট করে নিয়েছে, আমাদের দাস বানিয়ে রেখেছে তাদের। এইভাবে কি কারো ভয়ে বাঁচা যায় নাকি? তুমি একটা উপায় বের করো, কিভাবে এই চেয়ারম্যানের হাত থেকে আমরা সবাই বাঁচতে পারি। হ্যাঁ ঠিক বলেছেন, আমাদের মুক্তি চাই। আর এই মুক্তি পেতে হলে ওই চেয়ারম্যানকে আর ভোট দেওয়া যাবে না। চেয়ারম্যান যদি নির্বাচনে হারে, তাহলেই আমরা মুক্তি পাবো। আমরা গ্রামের সবাই ভাবছি এইবার চেয়ারম্যান নির্বাচনে আমরা তোমারে দাঁড় করাবো। এই তোমরা কি কও? ঠিক আছে ঠিক আছে। মা, তুমি কি বলো? সবাই যখন কইতেছে, আমি আর অমত করুম না, আমি আর তরে না করুম না। অনেক হয়েছে, অনেক অত্যাচার সহ্য করছি আমরা চেয়ারম্যানের। আর না, এখন আমগো সময় আছে প্রতিশোধ নেওয়ার। তুই সেটাই করবি, এখানে ওরা যেটা কয়। ঠিক আছে মা, তুমি যখন বলছো তাহলে আমি নির্বাচনে দাঁড়াবো। এই এলাকার চেয়ারম্যানকে হারিয়ে আমি হবে এলাকার চেয়ারম্যান। এই চলো, পুরা গ্রামবাসীরা জানাইতে হইব এইবার কে হইব চেয়ারম্যান। দীপ্ত ভাই, দীপ্ত ভাই আমাদের যোগ্য নেতা। মানি না, মানবো না, চেয়ারম্যানের অত্যাচার। মামুনি, সামনে ইলেকশন তো, এখন বেশি মাথা গরম করা যাবে না। যা করবি সব ঠান্ডা মাথায়, একদম। চেয়ারম্যান সাহেব, সমস্যা হয়ে গেছে। সমস্যা? এই গ্রামের সবচেয়ে বড় সমস্যা আমি। আমারে বাদ দিয়ে আবার কি সমস্যা হইলো? আচ্ছা বাবা, ওই ফকিনীর ছেলেটা আবার কিছু করলো না তো? হ্যাঁ ম্যাডাম, ওই ফকিন্নির ছেলেটাই সমস্যা করেছে।
সাহেব জানেন ওই দীপ্ত কি বলেছেন, আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে নাকি ও দাঁড়াবে। ঘোর কলিকাল, ঘোর কলিকাল। আরে মানুষের স্বপ্ন দেখারও তো একটা লিমিট থাকা উচিত। ওই ফকিন্নির বাচ্চা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, ওই আমার লগে টক্কর দিবে? হ্যাঁ, পাগল হয়ে গেছে। বাবা ওই ফকিনীর বাচ্চাটাকে সেদিন বাঁচিয়ে রাখাটাই আমার ভুল হয়েছে। গ্রামের মানুষজন সব বলতেছে কি এই নির্বাচনে নাকি দীপ্তকেই ভোট দেবে। আমার মনে হয় কি সাহেব, এবার নির্বাচনে আপনি টিকতে পারবেন না। বড় চিন্তার বিষয়, আমি টিকতে পারবো না। হারামজাদা, ভাত খাস বাপ্পার আর গান গাছ দীপ্তর। হ্যাঁ, আমি বাপ্পা চেয়ারম্যান, যখন যেটা চাইছি আদায় করে নিছি। এই ইলেকশন, এই চেয়ারম্যানের পদও আমি আদায় করে নিব। ওইরকম একটা চামচিকা আমার চুলটাও ছিঁড়তে পারবো না। বাবা তুমি এত চিন্তা করো না, আমি বেঁচে থাকতে তোমাকে কেউ নির্বাচনে হারাতে পারবে না। এখন থেকে আমাদের মাঠে নামতে হবে। আমাদের কাছে এত টাকা আছে যে আমরা এলাকার সমস্ত ভোট কিনে নিতে পারবো। ওই দীপ্ত ফকিরের বাচ্চার কাছে কি কোনো টাকা আছে নাকি? এই না হইলো আমার মেয়ে, একদম ঠিক কথা কইছিস। ভোট যদি এমনি না দেয়, টাকা দিয়ে নিব, যত টাকা লাগে একটা একটা করে ভোট কিনা নিব। আরে ভাই খবর আছে? আরে ভাই কোন সে মার্কা? দীপ্ত ভাইয়ের এবার যাবে নির্বাচনে চেয়ারম্যান, এবার যাবে নির্বাচনে। আস্তে 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 তখন ট্রাকের ব্রেকে পাড়া দে। এই ফইনির বাচ্চা, তোর তো সাহস কম না রে। তুই আমার লগে প্রতিদ্বন্দ্বিতা করস, তোর আছেটা কি? খালি এই মা, তাও আমার বাড়িতে কাজ করে, আমার বাড়ির চাইল ডাইল নিয়া খাওয়াইয়া তোরে মানুষ করছে। আজকে তুই আমার লগে টক্কর দেস, তোর তো বিশাল কলিজা। আহারে, ছিড়া খাতায় শুয়ে চেয়ারম্যান হওয়ার স্বপ্নটা তুই বাদ দে। এর থেকে বরং একটা কাজ কর, ওই যে জমি জাতি দেখতে পাচ্ছিস না, ওইখানে তুই ক্ষেত খামারি করে খা যা। আর তোরা তো সেই আদিম যুগে পড়ে রইছস। ভোট দেন, ভোট দেন, আমগো ওইসব সিস্টেম নাই। যারা যারা ভোট দিব জায়গা মতো টাকা পাঠায় দেওয়া হয়েছে। লোক দেহস একটাও নাই, কোনো লোক লাগে না রে, আমগো ভোট এমনিই হয়ে যায়। তাহলে এই গরিব ফকিরনির ছেলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে ভয় লাগছে? ভয় লাগবেই তো, ভয় তো পাচ্ছেন, কারণ হেরে যাবেন। দীপ্ত, আওয়াজ নিচে। আপনি ভুলে যাবেন না আপনি ভবিষ্যৎ চেয়ারম্যানের সাথে কথা বলছেন। বাবা ওই ফকিরনির ছেলে কিভাবে চেয়ারম্যান হয় সেটা আমিও দেখবো। এখন আর টাকা দিয়েও ভোট কিনতে পারবেন। এই যে দেখতেছেন না চেয়ারম্যান সাহেব, গ্রামবাসী পুরো একত্র হয়ে গেছে, 1000 টাকা দিলেও আপনারা কেউ ভোট দিবেন। আরে এই চেয়ারম্যান তো খালি অত্যাচারী না, এর চরিত্র খারাপ, এটা তো একটা লুচ্চা। হ্যাঁ, এর জন্য নারীরা সেফ না, বুঝছো? নারীরা তো ঘরের থেকে বাইরে হইতে পারে না। আরে আমাগো গ্রামের মাইয়া যে পাখি, ছোট্ট একটা মাইয়া, হেরও কালকে হ্যাঁ কুপ্রস্তাব দিছে। পাখি তো শরমের ঠেলায় কারো সামনে বাইরে হইতে পারে না। শেষ পর্যন্ত কি করছে জানো তোমরা? হ্যাঁ হ্যাঁ, নারীর বাড়িতে গিয়ে উঠছে। সেই কারণে কোনো নারীও হ্যাঁ ভোট দিব না। তোর আওয়াজ অনেক বাইরে গেছে না, অনেক বাইরে গেছে। খালি নির্বাচনটা হইতে দে, সবগুলো আবার বিড়ালের মতন আমার পায়ের কাছে এসে নাক ঘষবি। কে কার পায়ের নিচে এসে পড়বে সেটা আল্লাহই ভালো জানেন, কারণ অহংকার পতনের মূল। প্রবাদটা নিশ্চয়ই মনে আছে। রহিমা, তুই বহুদিন ধরে আমার বাড়িতে কাম কর, আমার ক্ষমতার দৌড় তো খুব ভালো করে জানাস। তোর পোলায় হয়তো জানে না, এর লেগে বুঝতেছে না এর কি পরিমাণ ক্ষতি হইতে পারে সেটার আন্দাজও করতে পারে না। কিন্তু তুই তো পারতাছিস, তুই তোর পোলারে সামলা সামলা। শোনেন, আপনার বাড়িতে কাজ করতে গিয়া অনেক অত্যাচার সহ্য করছি, এমনকি মাইধরও করছেন, সেটাও সহ্য করছি। কিন্তু আমিও যদি আপনারে আমার বাড়ির কাজের লোক না বানাইছি, তাহলে আমার নাম রহিমা না। এই বুড়ি, এই খবরদার, একদম চুপ, গলা নামিয়ে কথা বল। আগের বারের কথা ভুলে গেছিস? তোর কি অবস্থা করেছিলাম? তোরা সবাই অনেক বাই বাড়ছস, সবাই মিলা দল পাকাইছস না। মনের আমার সবগুলা লোকরা খবর দে, এই ঘর প্রত্যেকটার আমি ঠ্যাং ভাঙতে চাই। যদি ঠ্যাং না ভাঙি, আমার নাম বাপ্পা চেয়ারম্যান না। কি আমাকে পিটাইবেন? আল্লাহ রে, বাইশটা গেছি। গ্রামবাসী যদি একটা একটা করে দিত তাও তো মাটির সাথে মিশে দিতাম। চেয়ারম্যান সাহেব, আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি? আমার কিছু হয় না, আমি ঠিক আছি। বাবা আমার মনে হয় ওই দীপ্ত এলাকাবাসী সবাইকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। এবারের নির্বাচনটা খুবই চ্যালেঞ্জিং হবে। এইবার যদি ইলেকশনে আমি হাইরা যাই, তাহলে তোমার সর্বনাশ হয়ে যাইব। আমি আমার ক্ষমতার অপব্যবহার কইরা এই গ্রামের প্রত্যেকটা লোকের উপর নির্যাতন করছি। আমার যদি ক্ষমতাই না থাকে, তাহলে
তাহলে এরা তো আমার শিয়াল কুকুরের মতো চাইনা সিরা খাইবো। না না না, আমি আর ভাবতে পারতাছি না। বাবা তুমি এত টেনশন করো না, আমি টাকা দিয়ে শহর থেকে লোক আনার ব্যবস্থা করছি। এখন চলো। ঘটনা যা ঘটে দেখতে। এই দাঁড়া, তোরা যদি নির্বাচন কেন্দ্রে যাস না, তোদের পা কেটে রেখে দিব। আমি আমার এলাকার মানুষের মুক্তির জন্য লড়াই করে যাচ্ছি। এই লড়াই থেকে কেউ আমাকে পিছাতে পারবে না। আর আমি হব এই এলাকার ভবিষ্যৎ চেয়ারম্যান। আর কোনো বিধবা নারী বিধবা ভাতা থেকে বঞ্চিত হবে না। আর কোনো অসহায় নারী জুলুম আর লালসার শিকার হবে না। আমি সেই ব্যবস্থাই করব যাতে আর কোনো অসহায় গরিব সম্বলহারা হবে না। তোদের দিন শেষ। এই তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? মার ওদের। বাহ, নির্বাচনে আমার সাথে হারার ভয়ে এতগুলো লোকজন নিয়ে এসেছিস আমাকে মারার জন্য, তাই না? সমানে সমানে টক্কর দিয়ে তো পারবি না, এই জন্য আড়ালে চলে এসেছিস ক্ষতি করার জন্য। ছি, লজ্জা লাগছে তোদের এই অবস্থা দেখে। আমরা নির্বাচনে জিতে বিজয়ের হাসি হাসবো, তারপরে নিজেদের দিকে তাকাবো। তার থেকে বরং তুই একটা কাজ কর, তুই তোর নিজের প্রাণটা বাঁচা। আহারে, কত স্বপ্ন দেখছে, চেয়ারম্যান হবে, এলাকায় রাজত্ব করবে। সে রাজত্ব করার আগেই সুন্দর প্রাণ পাখিটা ফুরুত হয়ে যাবে। প্রাণের ভয় আমি পাই না, আমার জীবন দিয়ে হলেও এই এলাকার মানুষের পাশে দাঁড়াবো, তাদেরকে মুক্ত করব, শোষণ থেকে বাঁচাবো। দে তাহলে তুই তোর নিজের প্রাণটাই দিয়ে দে। এই দাঁড়া, আমাগো চেয়ারম্যানের গায়ে একটা যদি ফুলের আঁচড় পড়ে, এইখান থেকে একটা মানুষ এক পা লড়তে পারবি না। আমাগো লোকজন কেন্দ্রের আশেপাশে আছে, আর তোরা তো ভালো করে জানো একটু পরে ভোট গণনা হবে। তোর চেয়ারম্যান তো ফুরুত ঠুস হাইরা গেছে, তারপরে তোকে কি হইব একটু চিন্তা ভাবনা করে দেখ। ফকিন্নির পোলা, তুই আমার লগে প্রতিদ্বন্দ্বিতা করবি রে? এই তোরা চুপ থাক, তোর কারো কিছু করতে হইব না। ওই হারুক, ও আগে নীতিগত ভাবে হারুক, তারপরে ওর ব্যবস্থা করতেছি। এখন কিচ্ছু করার দরকার নাই। মানুষে ভাবতেছে তো যদি চেয়ারম্যান হয়ে যায়, এর লাগে একটু চামচামি করতেছে। খালি রেজাল্টটা বাইর হোক, তারপরে দেখে কি করি। আর যদি জিততে পারি তাহলে আপনি কি করবেন? তুই যে জিততে পারবি না এটা আমি শতভাগ শিওর। তারপরে মনে করি যে হঠাৎ অঘটন ঘটে যায় না, মনে কর তুই অঘটন বশত জিততেই গেলি, তাইলে আমি তোর পায়ের জুতা গলার মালা কইরা সারা গ্রাম করবো। আর যদি তুই জিততে না পারস, তোর যে কি হালটা করুম রে, তুই কল্পনা করতে পারতাছস না। বাবা, নির্বাচনে তো আমরাই জিতবো, শুধু নির্বাচনটা শেষ হতে দাও, তারপরে ওকে কুত্তার মতো মেরে এলাকা ছাড়া করব। কে কাকে কুত্তার মতো মেরে গ্রাম ছাড়া করবে সেটা সময় আসলেই দেখা যাবে। অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করে না, আপনাকে মতো অহংকারীদেরকে আল্লাহ তাআলা মাটির মধ্যে মিশায় দেয়। আরে বাদ দে তো সব ছোট লোক কথা। এরা এখন ওই দিবা স্বপ্ন দেখা আনন্দে লাফাইতেছে। আরে লাফামো তো আমরা, একটু পরেই ফলাফল ঘোষণা হইব। ফলটা পাওয়ার পরে আমগো আনন্দ উৎসব শুরু হইব। আমরা তো এখন থেকে শুরু করুম। এই চল। আর একটু সময়, তারপরেই ফলাফল। নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেছে। আমাগো গ্রামে জালেম চেয়ারম্যানের হাত থেকে রক্ষা পাইছে। দীপ্ত বিপুল ভোটে পাস করে চেয়ারম্যান হইছে। দীপ্ত ভাই, দীপ্ত ভাই। এই থামো তোমরা। না না, এটা হইতে পারে না। দীপ্ত, তুই শয়তান কোনো না কোনো জালিয়াতি করছস। আমি এই গ্রামের প্রত্যেকটা ভোট টাকা দিয়ে কিনে নিছি, তারপরে আমি হারি কামনে তুই কিছু করছস। চেয়ারম্যান সাহেব, ফলাফল তো আপনার সামনেই, আপনি হেরে গেছেন। বাস্তবতাটা মেনে নিতে শিখে যান। গ্রামের সবাই আমাকে ভালোবেসে ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান বানিয়েছে। এখন আপনার কমিটমেন্ট রাখার পালা। আপনি বলেছিলেন আমি যদি হেরে যাই তাহলে আমাকে মেরে এলাকা ছাড়া করবেন। আর আপনি কি বলেছিলেন? আপনি যদি হেরে যান তাহলে জুতোর মালা গলায় দিয়ে সারা এলাকা আপনি ঘুরবেন। আজাদ ভাই, এই বোনের জুতার মালা লয়া। মনির, তুই আজকে আমার এই খারাপ অবস্থায় তুইও দল বদল করে ফেলাইলি? কি কন মিয়া, আপনি কি বোকা নাকি? ক্ষমতা যেইখানে আমিও তো সেইখানে। ক্ষমতা তো এখন এইদিকে, তাই আমিও। এই যা পড়া। চেয়ারম্যান হুয়া হুয়া হুয়া, বাইরে বাইরে হুয়া। জিতছে গানা দীপ্ত ভাই, জিতছে গানা দীপ্ত ভাই।